গোপালগঞ্জ কি ঘটছে, কি ঘটবে বা কি অবস্থায় আছে সেটা আপনার কাছ থেকে শুনবো। আপনি নিশ্চয়ই জানেন দিনের কি কি ঘটেছে, কি অবস্থায় আছেন। তো আমাদের যারা দর্শক তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে এর অ্যানালাইসিসটা জানার জন্য। খবর তারা জানেন, সবাই জেনে ফেলছেন। তো কি ঘটলো আর কেন ঘটলো আপনার কি মনে হয়? আমার বিবেচনায় যা কিছু ঘটেছে এটা কোনোটাই অপ্রত্যাশিত ছিল না। আচ্ছা, এনসিপি তাদের মার্চ টু গোপালগঞ্জ নামে যে এটা করেছিল, এটা তারা খুব ইন্টেনশনালি করেছিল। তারা এই তারিখে ঠিক আন্দোলন, জুলাই আন্দোলনের যে আজকের দিনটা তো খুব গুরুত্বপূর্ণ। আজকের এই দিনে তারা ওখানে যেতে চেয়েছে ইচ্ছা করেই, যে একটা গন্ডগোল বাঁধুক। এটা মানতে হবে আপনাকে যে ঢাকা শহরের পরিস্থিতি আর গোপালগঞ্জের পরিস্থিতি এক না। আপনি যতই আনন্দের সঙ্গে এবং খুব সফটলি আপনি যেভাবে বলেন না কেন, আপনি হয়তো একটা পার্টি নিষিদ্ধ করে দিয়েছেন, একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েছেন, এবং আপনি একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছেন। তার মানে এই না আপনি নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে মানুষের মন থেকে, হৃদয় থেকে পার্টিটা ভ্যানিশ হয়ে গেছে। এটা হওয়া সম্ভব না। সম্ভব না এই কারণে, যখন একটা স্বৈরাচারী সরকার এই ধরনের ঘোষণা দেয়, সেটাও মানুষ ভয়েও ভ্যানিশ করে না। জামাতকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, জামাত কি ভ্যানিশ হয়ে গেছিল মানুষের হৃদয় থেকে? হয়নি কিন্তু। তো এটাও সেরকম হবে না। এবং এই পার্টিটার যে মূল নেতা, পার্টিটার গঠনের পর থেকে আমি বলবো, সেই সমস্ত নেতৃত্ব কিন্তু গোপালগঞ্জ জেলা থেকে। গোপালগঞ্জ জেলার মানুষের হৃদয় আপনি বলতে চাচ্ছেন সবাই এখন আওয়ামী বিরোধী হয়ে গেছে। ওখানে এই এনসিপির যে লোকগুলো বিভিন্ন মিটিংয়ে যায়, যে ঠিক আছে আমি মানলাম যে গত 17 বছর শেখ হাসিনা এই দেশে একটা স্বৈরাচারী শাসন কায়েম করেছিল, তারা আপনি সমালোচনা করেন, কিন্তু তারা যেভাবে অযাচিতভাবে বঙ্গবন্ধুর সমালোচনা করেন, জাতির জনক বঙ্গবন্ধুর সমালোচনা করেন, যেভাবে অপ্রয়োজনীয়, এটা প্রাসঙ্গিক না তবুও করছেন। তো এটা যখন ওইটা উনি গোপালগঞ্জে দাঁড়িয়ে করতে চাইবেন, আচ্ছা, আর গোপালগঞ্জের মানুষ তাদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাবে, ভাই এটা বাস্তবতা না। তারা এটা জানে, তারা জানে না তা না, তারা জানে, তারা জেনে শুনে করছে। কারণ এটা কেওয়াজ বাজানোর মূল লক্ষ্য, এবং তারা যে কারণে গিয়েছে তাদের উদ্দেশ্যটা তো ফুলফিল হয়েছে। মারামারি হয়েছে, গোলাগুলি হয়েছে, 3-4 জন দেখলাম আহত হয়েছে, গুলি খাইছে, কেউ মারা গেছে কিনা আমি জানি না। ওখানকার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে। ওখানে 144 ধারা জারি হয়েছে তো। তো এগুলি কোনটাকে আপনি স্বাভাবিক বলবেন? স্বাভাবিক না। এখন যদি এসে কেউ বলে যে গোপালগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটছে, তারপরে কি আপনি বলবেন নির্বাচনের অনুকূল পরিবেশ আছে? আপনি কি বলবেন? না, নাই। এই যে জবাবটা আপনার কাছ থেকে নাই পাওয়া, এটাই ছিল মূল উদ্দেশ্য। আচ্ছা, নির্বাচনের পরিবেশ এখন নাই। দেখেন না গোপালগঞ্জে কি হচ্ছে। আমি যখন ইলেকশন দিব, তখন কি আমার গোপালগঞ্জে ইলেকশন দিতে হবে না? ওখানেও তো ইলেকশন দিব। ওখানে এনসিপির মতো এরকম একটা মহান দল কোনো প্রার্থী দিতে পারবে না, এটা কি হইল না তো। অতএব এনে বলে না যে লেভেল প্লেইং ফিল্ড নাই, অন্তত গোপালগঞ্জ তো নাই। তো এটা তো একটা এক্সকিউজ হিসেবে অসাধারণ, এবং এইটাই ক্রিয়েট করা ছিল উদ্দেশ্য বলে আমি মনে করি। আপনি বলতেছেন সাজানো বলছি না তো, তাহলে এটা হলো কি আপনার প্রি প্ল্যান্ড সাজানো এক জিনিস, এটা আর কি জিনিস। তারা জানতো এই ঘটনাগুলো ঘটবে, যে ঘটনাগুলো ঘটেছে এটা এনসিপি ঘটায় নাই, কিন্তু পরিকল্পিত বলছেন। আমি বলছি যে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত, এইভাবে যে উস্কানি দেওয়া হয়েছে, ওখানে যাওয়াটাই উস্কানি। কিন্তু এই মুহূর্তে ওখানে যাওয়ার মতো বাস্তবতা তাদের ছিল না। যাওয়ার আগে তারা যে সমস্ত কথা কাহিনী বিভিন্ন জেলায় করেছে, বিভিন্ন জায়গায় বলেছে, তারা তো ওখানে যে এটাই বলবে। তো এই বলাটা স্বাভাবিকভাবে আমি মনে করি যে তারপরে যদি রাষ্ট্র, যদি সরকার যদি আগের থেকে পূর্ব পরিকল্পনা করে ওখানে ওরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতো, তারা তো তাও করেনি। পুরো জিনিসটা যেভাবে আপনি বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিভিন্ন কারণে এটাকে সাজানো হয়েছে, বা যেভাবেই হোক সাজানো হয়েছে, যদিও আপনি বলেন নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে রাজনীতি যেটা আপনি উল্লেখ করেছেন যে 16ই জুলাই কেন গোপালগঞ্জেই যেতে হবে, আর কেন রাজনৈতিক সহিংসতা হবে, এই সংঘাত হবে, এইটার পিছনে কি কোনো কারণ আছে? না, কারণ আমি আগেও বলেছি জিনিসটা দেখেন, এই দেশটা পুরোটাই আমার, পুরোটাই তো আমার। কিন্তু তারপরেও কি আমি এখানে যেভাবে মনে করেন একটা ফ্যামিলি নিয়ে আমি গাজীপুরে যেতে পারি, আমি কি সেভাবে বান্দরবান অথবা খাগড়াছড়িতে যাই? পুরোটাই তো আমার।
সব জায়গায় তো আমার, তাহলে ওখানে আবার বিজেপির ক্যাম্প, আর্মি ক্যাম্প করছেন কেন আপনি? এই দেশের সব রাস্তায় আমার, আমি কি বৃষ্টির দিনে আর অন্য সময় একইভাবে বের হই? ব্যক্ত হই না। কাজে কিছু কিছু তো নিরাপত্তা আপনাকে ব্যবস্থা নিতেই হবে। এখন আমি তো মনে করি যে গোপালগঞ্জের কি পরিস্থিতি এটা যে কেউ জানে, যে কেউ জানে। এক একটা এলাকা বলি না, রংপুরে যে আপনার জাতীয় পার্টির বাড়ি ভাঙা আরম্ভ করছেন জিএম কাদের। এখন জিএম কাদেরকে ঢাকা শহরে তাদের কেন্দ্রীয় অফিস পুরাই যাতে অতটা সহজ, রংপুরে যায় কিন্তু একটা মোটরসাইকেল আগুন দেওয়া অতটা সহজ না। দিছিল তো মোটরসাইকেল আগুন, বলো না কেন? ওটা কি বিএনপি অফিসে, জাতীয় পার্টির সেন্ট্রাল অফিসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তা তো নয়। জায়গা ভেদে ওইখানে কাজ করে না, ব্যাকফায়ার করছে। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে আপনি এটা কেন করতেছেন। আপনি এখনই এই কাজটা আপনি 2 দিন পরে করেন, আপনি সারা দেশে করতেছেন, করেন আস্তে আস্তে। আমরা তো কোনো না করি নেই। মানুষের মধ্যে আপনাদের একটা মানে আপনার জোয়ার যদি তৈরি হয় ভালো। আমরা তো সবসময় বলি একটা তৃতীয় শক্তি আসুক। আমি তো পার্সোনালি এই পার্টিটা ভালো করুক, এটা আমি চাই। কারণ আমরা তো একটা বিকল্প খুঁজতেছি। যে দেখলাম তো অনেকগুলি দল এখন ট্র্যাডিশনাল পলিটিক্সের বাইরে একটা আসুক। এখন ওনারা যেন প্রাণপণে মাঠে নামছেন যে কীভাবে ট্র্যাডিশনালের পলিটিক্যাল পার্টির মতো হওয়া যায়। যা হোক, এটা ওনাদের ব্যাপার। কিন্তু ওনারা যে আজকে এই দিনটাকে বেছে নিয়েছেন গোপালগঞ্জে যাওয়ার জন্য, এটা গোপালগঞ্জের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য নয়। এটা সেই মহৎ উদ্দেশ্য ছিল না। এই ক্ষেত্রে হলো প্রশাসন কি করলো? প্রশাসনের ভূমিকা খুব খারাপ। কেন খারাপ? প্রশাসন এটা অদ্ভুত। আমাদের দেশে বর্তমান যে প্রশাসনটা, এটা একটা অদ্ভুত প্রশাসন। এরা করে কি, চুপচাপ বসে খেলা দেখে। কিছু একটা ঘটার পর তারা একটা বিবৃতি দিয়ে আসেন। একবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি আছেন উনি একটা বিবৃতি দিবেন। রাত্রে 3টার সময় দিতে পারেন, 3:30টাও দিতে পারেন, কোনো ঠিক নাই। ওরা যখন ঘুম ভাঙবে উনি দিবেন একটা, দিয়ে কিছু কথাবার্তা বলবেন। এতে কোনো লাভ যে হয় না এটা উনিও জানেন, আমরাও জানি, সবাই জানি, তাই না? এখন ওনারা দেখেন, আপনি দেখেন যে কথাটা নাকি আশরাফ কাছে বললেন যে বুধবারে ঘটছে মিটফোটের ঘটনা, হয়েছে কবে শুরু হয়েছে? শুক্রবারে। কেন? যদি এই ভিডিওটা যদি ভাইরাল না হতো তাহলে তো এটাও ঢাকা পড়ে যেত, এটাও নাকি জানতো না হয়তো বা। অথবা মামলা কিন্তু হয়েছে আগের দিনই, কিন্তু মামলা নিয়ে তো যারা বাদী তারা তো আপত্তি করতেছে যে আমরা তো এদের নাম দিছিলাম, ওই নামগুলি কই গেল? তাহলে মানে গভর্নমেন্টের কি ভূমিকাটা লক্ষ্য করেন। এখন তারা এগুলো হইতে দেয় এবং তারপরে কি হয়, কিছু মিছিল হয়, কিছু পলিটিক্স হয়। সেই মিছিল আবার গভর্নমেন্টের বিরুদ্ধে কেউ স্লোগান দেয় না, স্লোগান দেয় আরেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে। এটা কি তাই হওয়ার কথা ছিল? স্লোগান তো পৃথিবীর গভর্নমেন্টের বিরুদ্ধে। গভর্নমেন্ট পারতেছে না কেন? দেশে একটা সরকার তো আছে। আমি নিরাপত্তা চাইবো কার কাছে? বিএনপির কাছে? আমি তো গভর্নমেন্টের কাছে চাবো যে আপনি আমাকে এই নিরাপত্তা দেন। তার ভিতরে কোনো স্লোগান হচ্ছে না। এই যে জিনিসটা, এই জিনিসটা আমি মনে করি গভর্নমেন্ট এনজয় করে। এনজয় করে কেন? ওই যে বললাম না, কিছু লোক আছে নির্বাচনটা চায় যত দেরিতে হয়, এবং যারা চায় তাদের তালিকায় আমাদের এই সরকার একদম প্রথম সারিতে আছেন, হয়তো 1 নম্বরে আছেন, প্রকাশ করেন না। আর প্রকাশ করেন জামাত এবং এনসিপি, ইসলামী আন্দোলন, এরা প্রকাশ করে। আর গভর্নমেন্ট প্রকাশ করে না, কিন্তু প্রকাশ করার মতো বাস্তবতা তৈরি করে। একদম সিম্পল না। কিন্তু তাহলে আমাদের প্রিয় মাতৃভূমি কোন দিকে যাচ্ছে? আমাদের প্রিয় মাতৃভূমি থমকে আছে, আসলে থমকে আছে, একদম থমকে আছে। এর যাওয়ারও জায়গা নাই। আচ্ছা, এটা এত যাওয়া আশা করছে মাতৃভূমি, একবার সামনের দিকে যায়, পিছন দিকে যায়, এখন আর যাবো না, এখন তোরা যা করার কর, তারপরে দেখি কি হয়। বলেন আমরা কি চাইছিলাম? তাইলে তো একেবারেই থেমে যাবে। থেমে দেখেছি আমরা আমরা কি কোন দিকে যাচ্ছি? এই সরকার আজকে 1 বছর হয়ে গেছে। 1 বছরের মধ্যে কি কোনো, আপনি শুনেন, গভর্নমেন্ট হবে ভিশনারি, তাই হওয়া উচিত। না? তারা তো একটা ভীষণ থাকবে। এই গভর্নমেন্টের ভীষণটা কি বলুন তো? ইলেকশন এদের ভীষণ না, তাহলে তো বলতো যে অমুক দিন ইলেকশন করবো। এদের কিছুই নাই, এরা জাস্ট টাইম পাস করতেছে। মানে এইরকম নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট আমি আমার জীবনে দেখি নাই। মানে তারা কি বলতে চায়, কি মিন করে, এটাই বুঝি না। দেখেন, ট্রাম্পের পাল্টা শুল্কের কারণে আপনার উপর 35% ট্যারিফ যুক্ত হইল। তারপরে গভর্নমেন্টের কোনো একজন মন্ত্রী, কোনো একজন উপদেষ্টা, কোনো একজন সরকারি কর্মকর্তা, কোনো একজন স্পোক্স পার্সনের মুখে শুনছেন যে তারা টেনশনে আছে? তারা নাকি এখানেও ভালো কিছু দেখে। কেউ কেউ বলে এখানেও নাকি ভালো কিছু আছে, বলতেছে, যতক্ষণ বলা যায় বলতেছে।
বাণিজ্য উপদেষ্টা আসলে তার সাথে এমন শর্ত দিয়েছে যেটা বলা যাবে না। কেন? এটা কি নন ডিসক্লোজার কিছু নেই? তুমি গেছো দেশের হইয়া, এটা আবার এনে কি দেশের মানুষ তুমি জানাবে না? ডিসক্লোজার নিয়েই তো তারা বলছেন যে এমন কিছু হচ্ছে বা হবে যেটা কেউ জানতে পারবে না। ভাই বড় বড় ডায়লগ মারতে না করেন। একই 1 তারিখে, অগাস্টের 1 তারিখ কিন্তু বেশি দূর না। অগাস্টের 1 তারিখ তো দেখবো আপনি কি করতে পারছেন। এই সমস্ত কথা বলা মূর্খতা আমি মনে করি, কিছুই করতে পারবে না। প্রবলেম অন্য জায়গায়। ডক্টর ইউনূসের কাছে যে চিঠিটা লিখছে ট্রাম্প, ওই চিঠি সবার কাছে লিখছে হয়তো বা, ওই চিঠির শেষ দিকে দেখে একটা কথা বলা আছে যে এই ট্যারিফ পুনর্বিবেচনা করা যেতে পারে, বাড়ানো যেতে পারে, কমানো যেতে পারে, সবকিছুই নির্ভর করছে তোমার রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের উপর। ভাই কথা তো সিম্পল। তার মানে যখন ভিয়েতনামকে 20% দেয় তখন বোঝা যায় ভিয়েতনামের সাথে তাদের সম্পর্কটা কি। যখন বাংলাদেশকে 35% দেয় তখন বোঝা যায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক 35%-এর সম্পর্ক। ব্রাজিলকে দিয়েছে 50%। কেন? যে তার প্রিয়জনকে কেন বিচারের আওতায় আনছে বর্তমান সরকার, অতএব 50%। পার্সোনাল রিলেশন। ডক্টর ইউনূস ফোন করে না ট্রাম্পকে, উনি তো সবাইকে ফোন করতে পারে। উনি তো এত বড় ব্যক্তিত্ব, আমরা মনে করছিলাম উনি তো হলো আমেরিকা আমাদের একদম কোলে তুলে রাখবে। তার ফোন করে না কেন? কারণ উনিও জানে ওনার ফোন ওই পর্যন্ত যাবে না, তুলবে ওনাকে। করে না কেন? এত বড় পার্সোনালিটি। তাহলে তো হতাশাজনক চিত্র।